মন্ত্রী এমপিদের শপথকাল, বিএনপির ইচ্ছাতে নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর বাসভবন। প্রস্তুত ৩৭ মন্ত্রী প্রতিমন্ত্রীর বাংলো। বগুড়া ৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথকাল জানালেন মন্ত্রী পরিষদ সচিব। পড়ানোর ম্যান্ডেট কার তা আগে নির্ধারণের আহ্বান সালাউদ্দিন আহমেদের। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, তারপরে হলে হতে পারে। জামায়াত এনসিপির পর ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন তারেক রহমান। গুলশানে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে নেতাদের ভিড়। সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ৬ বাংলাদেশি নিহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। সবার বাড়ি লক্ষ্মীপুরে। ওমরাহ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনা। এবং রমজান ঘিরে ঊর্ধ্বমুখী কাঁচামরিচ, লেবু, শসা, বেগুন সহ সবজির দাম। বাড়তি মাছের বাজার, সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। কাল থেকে শুরু টিসিবির পণ্য বিক্রি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত জাতীয় সংসদ ভবন এলাকা। কাল সকাল 10টায় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে হতে যাচ্ছে 297 এমপির শপথ। পরে বিকেল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন মন্ত্রিসভার শপথ। আয়োজনের সার্বিক বিষয় সমন্বয় চলছে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও। পরিদর্শনে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের খুব একটা বেগ পেতে হবে না। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। জুলাই অভ্যুত্থানের প্রায় ২০ মাস পর নির্বাচনী বিজয়ী জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়ার অপেক্ষা। তাই তো সংসদ ভবন চত্বর এর আশপাশে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সৌন্দর্য বর্ধন, আইন শৃঙ্খলার পাশাপাশি শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করছে বিএনপি। জনগণের রায়কে আমানত হিসেবে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি জানান, প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে হতে যাওয়া এই আয়োজন ঘিরে বাড়তি উৎসাহ বিএনপির। একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করবো ইনশাল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নে খুব একটা বেগ পেতে হবে না উল্লেখ করে তিনি জানান, এটি বাস্তবায়নে জাতীয় সংসদে বসে দলগুলোর মধ্যে হবে আলোচনা। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। মানিক মিয়া এভিনিউর সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এটার অংশ হিসাবে ওই দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তার বাইরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদের শপথ কক্ষে হবে আইনসভার 297 জন সদস্যের শপথ। আর বিকেল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। মিয়া আমিরুল, এখন ঢাকা। নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাংলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, বিএনপি যেভাবে চায় সেভাবে প্রধানমন্ত্রীর বাসভবন প্রস্তুত করা হবে। প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। আপাতত ৩৭টা। ওনারা শপথ নিতে নিতেই এটা তৈরি হয়ে যাবে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানিয়েছেন, কাল সকাল 10টায় প্রথমে সংসদ সদস্যরা শপথ নেবেন, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে, আর বিকেল 4টায় হবে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান। দুপুরে সচিবালয়ে এই কথা জানান তিনি। আরও বলেন, 3টি শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। জামায়াত ও এনসিপির পর এবার ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, সন্ধ্যা 7টায় ইসলামী আন্দোলনের আমিরের সিদ্ধেশ্বরী রোডের বাসায় যাবেন তারেক রহমান। এর আগে গতকাল রাতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান। সাক্ষাতে ঐক্য ও দেশ পুনর্গঠনে একসাথে কাজ করার আহ্বান জানান হবু প্রধানমন্ত্রী। এদিকে একদিন পর শপথ ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার কার্যালয়ে আজও দেখা করতে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সাব্বির রোজ। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কারা কারা এর মধ্যে দেখা করতে এসেছেন জানতে চাইছে, আর আরেকটু জানাবেন যে গুলশান কার্যালয়ের এখনকার সার্বিক চিত্র কেমন দেখছেন? লাইবা, আজ মূলত সর্বশেষ বিএনপি চেয়ারম্যানের সাথে দেখা করেছে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। আমরা দেখেছি যে তিনি তার সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথেও তিনি কথা বলেছেন। তিনি আমাদেরকে মূলত যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে কাল শপথ ঘিরে সরকারের পক্ষ থেকে যে গৃহীত পদক্ষেপগুলো রয়েছে সেই সার্বিক পরিস্থিতি আসলে জানানোর জন্যই তিনি মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং পাশাপাশি তিনি তারেক রহমানের পক্ষ থেকেও নানা দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে যে গেল কিছুদিন থেকেই মূলত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর থেকেই মূলত সারা দেশের যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা মূলত কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়টি রয়েছে সেটি চলছে। এর পাশাপাশি কাল শপথ ঘিরে কাল মূলত সকালে শপথ সংসদ সদস্যদের পাশাপাশি বিকেলেই কিন্তু মন্ত্রিপরিষদ গঠনের বা মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে এই যে নিরঙ্কুশ বিজয়ের পরে চতুর্থবারের মতো বিএনপি সরকার গঠন এবং মন্ত্রিপরিষদের আকার কেমন হবে, মন্ত্রিপরিষদে কারা থাকবে, মন্ত্রিপরিষদে কাদেরকে গুরুত্ব দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু একটা জোর আলাপ চলছে। আমরা দেখেছি যে এই সকাল থেকেই বিএনপি মহাসচিব সহ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরবর্তীতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এসেছেন এবং তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে আসলে তাদের মেধা এবং দক্ষতার ভিত্তিতে এবং ত্যাগের ভিত্তিতে মূলত এই যে তাদের মন্ত্রিসভা যেটি বা মন্ত্রিপরিষদ সেটি কিন্তু গঠিত হচ্ছে এবং এর পাশাপাশি তাদের একটি সমন্বয় রয়েছে, যে সমন্বয়টি হচ্ছে যে প্রবীণ এবং নবীনের একটি ব্যাপক সমন্বয় রয়েছে। তারা সেটি বারবারই বলেছেন এবং তারা যেটি বলছেন যে সরকার দলের পাশাপাশি বিরোধী দলের আচরণ কেমন হবে এবং সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ একটি রাজনৈতিক বার্তা তারা কিন্তু বারবারই দিচ্ছেন এবং তারা সেটি বলছেন যে সংসদে এটি প্রতিফলিত হবে, যে দেশের সাধারণ মানুষ দেখতে পাবে যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের যে বিষয়গুলো। এবং এর পরবর্তীতেই কিন্তু তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে বের হবে, শেষ সময়ের প্রস্তুতি চলমান। তিনি কিন্তু যাবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করতে তার বাসায়। তো আমরা দেখছি যে তারেক রহমানের বের হওয়া ঘিরে তার যে প্রটোকল রয়েছে তাদের জোরসোর প্রস্তুতি চলছে। তো বলে যে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবে। তো আপাতত এই ছিল সার্বিক চিত্র। লাইবা, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মী সাব্বির রোজ।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য, বিশেষ করে সদ্য সমাপ্ত নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। কাল নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। সেই হিসেবে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার এটি বিদায়ী সাক্ষাৎ। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত আরেকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। স্থানীয় সাংবাদিকরা জানান, সৌদি আরবের জেদ্দার আভা রোডে সংঘটিত এই দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা ব্যাপারী বাড়ির মোহাম্মদ মিজান, তার স্ত্রী ও 3 কন্যা এবং গাড়ি চালক নিহত হয়েছেন। ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে রোববার বাংলাদেশ সময় রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিজানের বড় ভাই বাহারুল জানান, সৌদি প্রবাসী মিজান গেল 3 ফেব্রুয়ারি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওমরাহ করতে জেদ্দা গিয়েছিলেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে এসে আত্মীয় স্বজনরা শোক প্রকাশ করেছেন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার জন্য নির্মাণ করা হয় একটি ট্রমা সেন্টার। তবে উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও আজও চালু করা সম্ভব হয়নি সেন্টারটি। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেন্টারটি এখন পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। চুরি হয়ে গেছে ভেতরের মূল্যবান যন্ত্রপাতি এবং সরঞ্জাম। বিস্তারিত কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে এবং ছবি তুলেছেন সজীব খান। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকে পরিচ্ছন্ন 3 তলা একটি ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে একটি সচল ও আধুনিক চিকিৎসা কেন্দ্র, তবে বাস্তবতা ভিন্ন। 3 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বরে এর উদ্বোধন হলেও আজ পর্যন্ত চালু হয়নি। ফলে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিতরা বঞ্চিত হচ্ছেন তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা থেকে। এটা সেবা হলে সব ধরনের, ঢাকা যেরকম ট্রমা সেন্টারে যে ধরনের সেবা পাইতো, এইখানে সেম সেবাটা হইতো। এই পরিত্যক্ত পরে না থাকলে কোনো কিছু হইতো না, তাই অসামাজিক কোনো কাজকাম হইতো না, বা কেউ নেশা করতো না। চালু হইলে আমাদের মানুষের জন্য উপকারী হইতো। এদিকে নিরাপত্তা কর্মী না থাকায় ট্রমা সেন্টারের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, স্যানিটারি সামগ্রী সহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানালেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটা যে রক্ষণাবেক্ষণ করবে এরকম কোনো লোক এখানে নিয়োগ দেওয়া হয় নাই। ভিতরে জেনারেটরের যেই আসবাবপত্রগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ইলেকট্রিক যে তারগুলো ছিল এই তারগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে। নিকটবর্তী কোনো ভালো মানের হসপিটাল থাকে, নিঃসন্দেহে ভিকটিম বা আহত ব্যক্তি আরও উন্নত এবং ভালো সেবা পাবে। যদি ট্রমা সেন্টার চালু হয় এবং সেখানে ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে ভিকটিম বা আহত ব্যক্তিরা আরও উন্নত মানের সেবা পাবে। প্রায় 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সহ মোট 34 জন জনবল থাকার কথা। তবে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েও পর্যাপ্ত জনবল না পাওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত হতে পারে তার জন্য কিন্তু ট্রমা সেন্টার, তবে ট্রমা সেন্টারে জনবলের অভাব রয়েছে। তবে আপনারাও জানেন যে এই জনবলের জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি এবং ওইটা ইতিপূর্বে যেহেতু জনবল নাই, তারপরে ওইখানে যে হেলথ কমপ্লেক্স ইউএসএম মহোদয় আছে তাদেরকে আমরা অবগত করছি যে সেটুকু পারে চেষ্টা করবে যেটা রক্ষণাবেক্ষণ করার জন্য। সব প্রস্তুতি থাকলেও জনবল আর ব্যবস্থাপনার অভাবে 3 বছর ধরে বন্ধ পড়ে আছে এই ট্রমা সেন্টার। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জীবন রক্ষায় এটি দ্রুত চালু করা এখন সময়ের দাবি। দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগই পারে
এই পরিত্যক্ত ভবনকে আবার মানুষের আশার কেন্দ্রে পরিণত করতে। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর। কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর 2:30টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচের 4টি চাকা লাইনচ্যুত হয়। ফলে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে লাকসাম, কুমিল্লা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা পোহাতে হচ্ছে দুর্ভোগ। এদিকে নাঙ্গলকোট স্টেশন মাস্টার জানান, লাইনচ্যুত কোচ উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাত 8টা অতিক্রম করতে পারে। নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, নাজিরপুর গ্রামের নজরুল স্থানীয় এক শিশুকে ধর্ষণ করে বেশ কিছুদিন আগে তাকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করে স্থানীয় ইউপি সদস্য চামেলি বেগম। কয়েকদিন পর জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হুমকি দিতে থাকে নজরুল ও তার সহযোগীরা। রোববার রাতে ইউপি সদস্য চামেলির মা হালিমা ঘর থেকে বের হলে নজরুল ও তার সহযোগীরা হালিমার ওপর অ্যাসিড নিক্ষেপ করে। স্বজনরা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে হালিমাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অ্যাসিডে হালিমার ডান হাত ও গলার বেশ কিছু অংশ ঝলসে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার রাত 1টার দিকে ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, রোববার রাতে পুলিশের একদল সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে যায়। এ সময় আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহীদুল ইসলাম হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা শিশুসহ 15 জন নারী ও পুরুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী পুরুষকে বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মানব পাচারকারী মোহাম্মদ আব্দুল আলী একটি গুদাম ঘরে আটকে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে 15 ফেব্রুয়ারি কোস্টগার্ড ও র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে ওই 15 ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিয়ানমারের আরাকান আর্মির হাতে নাফ নদী থেকে বিভিন্ন সময়ে আটক হওয়া 73 জন বাংলাদেশি জেলে অবশেষে দেশে ফিরেছেন। বিজিবি ও কোস্টগার্ডের সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়। বিকেল 4:30টার দিকে বিজিবি ও কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কক্সবাজারের টেকনাফ ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। বিজিবি জানায়, 2025 সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসাবধানতাবশত বাংলাদেশি জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়লে আরাকান আর্মি তাদের আটক করে। পরে আরাকান আর্মির ঊর্ধ্বতন পর্যায়ের সাথে ধারাবাহিক যোগাযোগ, মধ্যস্থতা এবং সফল আলোচনার প্রেক্ষিতে আজ প্রথম ধাপে এই 73 জনকে মুক্তি দেওয়া হয়। বাবার নাম কি? আব্দুল হাকিম। ঠিক আছে, ভালো লাগতেছে। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। রমজান সামনে রেখে নিত্য পণ্যের বাজার অস্থির। মাছ, সবজি, ফলমূল, মুরগি প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। চাহিদা বেড়েছে খেজুরেরও। বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। এদিকে রমজান ঘিরে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল থেকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কড়া নাড়ছে পবিত্র রমজান মাস, আর এটাই যেন ব্যবসায়ীদের অতিরিক্ত আয়ের মোক্ষম সময়। যদিও বিশ্বব্যাপী এই চিত্র পুরোপুরি বিপরীত, যেখানে সব পণ্যে ছাড় আর দাম কমানোর হিড়িক পড়ে।
খুলনা বিভাগের মেহেরপুরে কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার। কাঁচা মরিচের কেজি ১৫০ টাকা, বেগুন ৭০ টাকা, অন্যান্য সবজির দামও বাড়তি। খরচের চাপে পড়ছেন ক্রেতারা। সিলেটে রোজার আগেই ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্য ও সবজির দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে লেবু ও শসার দাম ঊর্ধ্বমুখী। বরিশালে 10 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলের দাম। খোলা সয়াবিন তেল 205 টাকা, পেঁয়াজ 60 টাকা, রসুন 180, মসুর ডাল 160 টাকায় বিক্রি হচ্ছে। রমজানের বাজার করতে এসে বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। আরো যদি একটু সিন্ডিকেট ভাঙতে পারেন তাহলে কলার দামটা একটু কমবে। রসুন আদার দাম দ্বিগুণ, তৈলের দাম দ্বিগুণ, মাছ তরকারি বাজারে অনেক মূল্য। প্রত্যেকটা দেশেই তো রোজা আসলে দাম কমায়, তাহলে এদেশে কেন বাড়ে? এদিকে ফেনীতে সব ধরনের মাছের বাজার চড়া। রুই 320 থেকে 350 টাকা, কাতলা 420 থেকে 450 টাকা, মৃগেল ও কার্প জাতীয় মাছ 300 টাকার নিচে নেই। ইলিশ কেজি 2200 থেকে 2400 টাকা। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। মৌলভীবাজারে বিভিন্ন জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। মাল যদি ওখান থেকে কেরিং কম হয় এখানে বাড়ে, যদি কেরিং বেশি হয় তাহলে দাম নিয়ন্ত্রণে থাকে, কমে। ইলেকশনের আগে কিন্তু সস্তা ছিল, অনেক নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইলেকশনের পরে সব জিনিসের দাম বাড়ে গেছে। টাঙ্গাইলের আড়তগুলোতে বেড়েছে খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা। এখান থেকে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ ও নাটোর সহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে ফল। খেজুর কেজিতে 30 থেকে 50 টাকা, আপেল, কমলা 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। রমজানের আগেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ, না হলে সামনে আরও বাড়তে পারে ভোগান্তি। শামসুল আরেফিন, এখন। রমজানের আগে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের কারণে 3টি প্রতিষ্ঠানকে 95,000 টাকার জরিমানা করা হয়। দুপুরে পরিচালিত অভিযানে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় সহ বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। মশলার দোকানে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি, ডালের সাথে রং মেশানো এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 95,000 টাকা। কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডালের সাথে রং মেশানোর পাশাপাশি ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিল। পর্যাপ্ত সরবরাহের পরও রমজানের আগে একদিনের ব্যবধানে ছোলার দাম 6 টাকা বাড়িয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজের দামও বেড়েছে একদিনের ব্যবধানে কেজি প্রতি 7 টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদ করেননি 3টে প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। একটাকে আমরা 40,000 করেছি, আরেকটাকে 50,000, আরেকটাকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। তবে একটা কথা বলে রাখি, যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন সহ এবং ছোলা সহ, মশলা সহ, এই ছোলা, ডাল, বুট যত আছে প্রচুর পরিমাণ সরবরাহ বাজারে রয়েছে। আশা করা যায় যে রমজানের সরবরাহের কোনো ঘাটতি হবে না। শরীয়তপুরের নড়িয়ায় মসুরা গ্রামে প্রাচীন শিব মন্দিরে পালিত হচ্ছে শিব চতুর্দশী পূজা। 2 দিন ব্যাপী এই আয়োজনকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে। ভোর থেকেই ভক্তরা মন্দির চত্বরে জড়ো হয়, সড়ক পর্যন্ত তৈরি হয় দীর্ঘ সারি। নতুন পোশাক পরে ফুল, বেলপাতা ও ফলের অর্ঘ্য নিয়ে পূজা দিতে এসেছেন ভক্তরা। নারী ভক্তরা উপবাস পালন ও স্বামী সন্তানের দীর্ঘায়ু কামনা করে পূজার্চনায় অংশ নেন। ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রায় 50 বছর ধরে চলে আসছে শিব পূজা। গতকাল শুরু হওয়া এই পূজা চলবে সোমবার সন্ধ্যা পর্যন্ত। ভক্তরা আপনার এখানে ব্রত কথা শ্রবণ করে, এই ব্রত কথা শ্রবণের পরে তারা রাত্রি জাগরণ করবে। আজকে শিবলিঙ্গে জল দেওয়ার পর আপনার দুগ্ধ দান করবে, দুগ্ধ দানের পর তারা অর্ঘ্য দান করবে। আপনার 4টি প্রহর হবে, পারণার মাধ্যমে উপবাস সমাপ্ত করবে তারা। কুমিল্লায় ভাষার মাসে 21 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করছে 3 নদী পরিষদ। কুমিল্লার নগর পার্কের জামতলায় প্রতিদিন বিকেলে শিশু কিশোরদের কোলাহলে মুখর হয়ে ওঠে এই প্রাঙ্গণ। এই নিয়ে আরও জানাতে জামতলা থেকে যুক্ত হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, 21 দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কি কি আয়োজন থাকছে এতে?
লাইবা, শিশু কিশোরদের কোলাহলে মুখর কুমিল্লার নগর উদ্যানের এই পার্কের আঙ্গিনা। এখানে প্রতিদিন বিকেলবেলা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত নানা রকম সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে থাকে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের শিশু কিশোররা। অর্থাৎ ভাষাকে জানার জন্য, ভাষার বিকাশের জন্য এবং আমাদের যে ভাষা আন্দোলনের ইতিহাস সেটিকে তুলে ধরার এই প্রয়াস কিন্তু দীর্ঘদিনের। ১৯৮৪ সালে এই যাত্রা শুরু করে তিন নদী পরিষদ কুমিল্লার বৃহত্তর ৩টি নদী অঞ্চলের মেঘনা, গোমতী, তিতাস, সেই ৩ নদীকে ঘিরে এই সংগঠনের যাত্রা। তিন নদী পরিষদ আবুল হাসান বাবুল তিনি এই প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছেন। আজ ৪৩ বছর যাবৎ কিন্তু তারা এখানে এই প্রোগ্রামটি নিয়মিত করে যাচ্ছে ১ থেকে ২১ তারিখ পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে, নতুন প্রজন্মের কাছে ভাষার যে প্রকৃত ইতিহাস সেটিকে তুলে ধরাই হচ্ছে এই প্রোগ্রামের, এই মঞ্চের মূল লক্ষ্য। এবং কুমিল্লার যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালে গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি তুলেছিলেন এবং তিনি পরবর্তীতে ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাতে কিন্তু নিহত হয়েছিলেন। এবং কুমিল্লার আরেক কৃতি সন্তান রফিকুল ইসলাম তিনি কিন্তু বাংলাদেশের এই দিবসটিকে, এই মাতৃভাষার যে আন্দোলনটিকে সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্য ইউনেস্কোর কাছে যেই দাবি তুলেছিলেন এবং তার এই প্রচেষ্টায় কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে। তিনিও কুমিল্লার সন্তান। তো এই সব কিছুকে ঘিরে কুমিল্লার মানুষের সাথে এই ২১-এর যেই চেতনা, ২১-এর যেই আন্দোলনের সাথে সম্পর্ক কিন্তু দীর্ঘ সময়ের এবং এটি কুমিল্লার মানুষ ধারণ করে এবং সেটিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই প্রয়াস কিন্তু চলছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দেখছি যে সাংস্কৃতিক নানা আয়োজনে গান, কবিতা আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিবেশনা কিন্তু তারা নিয়ে আসেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু উন্মুক্ত এই অনুষ্ঠানে প্রতিদিনই কিন্তু অংশগ্রহণ করে থাকেন এবং পার্কে যে মানুষগুলো বেড়াতে আসেন, বাচ্চাদেরকে নিয়ে আসেন, অভিভাবকরা সহ বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করে থাকেন এই প্রোগ্রামে আসার জন্য। এই সুন্দর একটি আয়োজন কিন্তু ২১ দিন পর্যন্ত নিয়মিত চলছে। লাইবা, ভাষার মাসে ২১ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করছে তিন নদী পরিষদ, আর তারই খবর জানাচ্ছিলেন খালিদ সাইফুল্লাহ। এখন জনপদের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কদম রসুল কলেজের ৩ যুগ পূর্তিতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা জানান এই কলেজ তাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আর বর্তমান শিক্ষার্থীরা জানান এমন আয়োজনের অংশ নিতে পেরে তারা গর্বিত। সিনিয়রদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা তাদের ভবিষ্যৎ পথ চলায় সাহস যোগাবে বলেও আশা প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের সাফল্যই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেন কলেজটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ ওহাব। প্রায় ৩৬ বছর মানে পুরানা সিনিয়র ভাই বোন সবাই আসবে, আমাদের টিচাররা আসবে, সবার সাথে দেখা হবে, মানে অনেক ভালো লাগতেছে। কদম রসুল কলেজের যুব রেড কিচেন টিমটা মূলত আমার হাত দিয়ে তৈরি। এটার মাধ্যমে আমি সাংগঠনিক দিক থেকে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। 91-এ প্রথম বেচে আমরা অত্যন্ত কষ্টের সাথে আমরা পরিশ্রম করি কলেজটাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। এই ক্লাসরুমের স্মৃতিগুলি আসলে ভুলার না। এই কলেজ আমাকে অনেক দিয়েছে, সেই হয়তো আমরা তেমনভাবে দিতে পারিনি, তবে এই কলেজের কাছে আমরা চিরকৃতজ্ঞ। একজন ছাত্রই কিন্তু আদর্শ একজন নাগরিক হিসেবে পরিণত হয়ে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করার জন্য শক্তি অর্জন করবে। অতএব এই প্রত্যাশা আমাদের থাকবে যে আগামী দিনে যারা কর্ণধার হবে তারা যেন সঠিকভাবে গড়ে উঠতে পারে। ময়মনসিংহে ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন করেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। জেলায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্ট পেশায় যুক্ত ব্যক্তিদের ব্যতিক্রমধর্মী এই টুর্নামেন্টে 6টি দলে 72 জন অংশ নেবেন। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কমিউনিটির জন্য এটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কালকে থেকে খেলা শুরু হচ্ছে, খেলাধুলা সবসময় প্রতিযোগিতা থাকবে, কিন্তু একই সাথে শৃঙ্খলাটা বজায় রাখা আমাদের জন্য খুবই জরুরি। ছোট্ট পতঙ্গ মৌমাছি, ফুল ফসলের পরাগায়নে এই ক্ষুদ্র জীবের ভূমিকা সবচেয়ে বেশি। তবে মৌমাছির বংশবিস্তার কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পরাগায়ন। প্রকৃতিতে পড়ছে এর বিরূপ প্রভাব, কমছে মধু ও শস্যের উৎপাদনও। এমন অবস্থায় ক্রস ব্রিডিং করে মৌমাছির উন্নত জাত সৃষ্টিতে কাজ শুরু করেছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে এবং ছবি তুলেছেন রবিউল ইসলাম। ফুল শস্যে পরাগায়নের ক্ষেত্রে মৌমাছির ভূমিকা অসামান্য। কর্মী মৌমাছির জন্মহার স্বল্পতায় দিন দিন কমছে মৌমাছির সংখ্যা। এতে মধুসহ ফলদ উৎপাদনে পড়ছে বিরূপ প্রভাব। এ অবস্থায় জলবায়ু সহনশীল রানী মৌমাছি প্রজনন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দ্বিগুণ পরিমাণ মধু উৎপাদন এবং শস্যের ফলন বাড়াতে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। রানী যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে, দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘদিন বাঁচবে, বেশি মৌমাছি হবে, ফার্মাররা লাভবান হবে। মৌ চাষের কারণে কৃষকরা এখানে মধু সংগ্রহ করতে পারে। এই ওভারঅল দেখা যায় আমাদের তারাসহ পুরো চলন বিলে ৯,০০০ মনের উপরে আমরা মধু সংগ্রহ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের এই চলন বিলের এখানে প্রায় কোটি টাকার একটা বাণিজ্য হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় ও রানী মৌমাছি প্রজনন বৃদ্ধির উপর সরকারি সহযোগিতা দরকার বলে মনে করেন মধু চাষী ও বিপণন সংশ্লিষ্টরা। যে হারে কীটনাশক দিচ্ছে ফুলে, এটাকে প্রতিরোধ করতে হলে একমাত্র কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের ওই লগা সহযোগিতা করতে হবে। সরকারের কাছে একটু আবেদন করতেছি যে মধুটা বাইরে যদি যায় আমাদের মধু, তাহলে হয়তো আমরা আরো একটু স্বাবলম্বী হতে পারবো আর কি। বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের রানী প্রযোজন কেন্দ্র এবং আমাদের কৃষকের মাঝখানে রানী ব্রিডিং সেন্টার করে যদি কিছু দেয়, তাহলে আমরা মৌ চাষিরা খুবই উপকৃত হব। গবেষকরা বলছেন ইনব্রিডিংয়ের কারণে রানী মৌমাছির আয়ুষ্কাল কমে যাচ্ছে, কর্মক্ষমতা হারাচ্ছে কর্মী মৌমাছিও। এ অবস্থায় ক্রস ব্রিডিং করে মৌমাছির উন্নত জাত সৃষ্টিতে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। ইনব্রিডিংয়ের কারণে আমাদের যে কি বলে রানী মৌমাছি যেটা আছে তার আয়ুষ্কাল কমে যাওয়া, তারপরে উপযুক্ত কি বলে ব্রণ প্রডিউস না হয়, এই সমস্ত কারণে মৌমাছির মানে যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটা কৃষকরা পাচ্ছিল না। সেই সমস্যার সমাধানের কারণেই মূলত আমাদের এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে বিশ্বের প্রায় ৭৫% শস্য কোনো না কোনোভাবে প্রাণীজ পরাগায়নের উপর নির্ভরশীল। মাজিদুর রহমান, এখন বগুড়া। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মন্ত্রী এমপিদের শপথ কাল, বিএনপির ইচ্ছেতে নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর বাসভবন। প্রস্তুত ৩৭ মন্ত্রী প্রতিমন্ত্রীর বাংলো। বগুড়া ৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথও কাল, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। পড়ানোর ম্যান্ডেট কার তা আগে নির্ধারণের আহ্বান সালাউদ্দিন আহমেদের। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, তারপরে হলে হতে পারে। জামায়াত এনসিপির পর এবারে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা দিয়েছেন তারেক রহমান। গুলশানে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে নেতাকর্মীদের ভিড়। সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ ৬ বাংলাদেশি নিহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। সবার বাড়ি লক্ষ্মীপুরে। ওমরাহ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনা। এবং রমজান ঘিরে ঊর্ধ্বমুখী কাঁচামরিচ, লেবু, শসা, বেগুন সহ সবজির দাম। বাড়তি মাছের বাজারও। সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। কাল থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি। আর এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv।